নমস্কার। আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটার মূল বক্তব্য বা টপিক হচ্ছে সম্প্রতি বিভিন্ন ঘটনাচক্র যেগুলো দেখা যাচ্ছে বাংলাদেশে হিন্দু বা অন্যান্য সংখ্যালঘু যারা রয়েছেন তাদের অত্যাচার করা হচ্ছে, এই ধরনের খবর নিউজ ভিডিও আসছে আস্তে আস্তে, বা হিন্দু সংগঠনগুলোকেও আক্রমণ করা হচ্ছে। তো এই বিষয়ে আমি কিছু ঐতিহাসিক কারণ ব্যাখ্যা করবার জন্য এই ভিডিওটা তৈরি করছি যে কেন কেবলমাত্র বাংলাদেশ এবং পাকিস্তানেই সংখ্যালঘু বিশেষত হিন্দুদের উপরে এরকম সমস্যা বা অত্যাচার করা হয়ে থাকে। কিন্তু আপনি যদি সৌদি আরব, কুয়েত, বাহারিন, দুবাই, ইন্দোনেশিয়া, মানে দুবাই দেশ নয়, একটা শহর অবশ্যই, ইউএই সংযুক্ত আরব আমিরশাহী, তার শহর দুবাই, বা আপনি যদি এদিকে দেখেন ইন্দোনেশিয়া, এই ধরনের দেশগুলোতে আপনি কোনোদিন শুনবেন না যে হিন্দু বা অন্য কোনো সংখ্যালঘুদের উপরে অত্যাচার করা হচ্ছে। তো প্রথমেই বলে দিই, আমার ভিডিওর বক্তব্য এটা নয় যে কোনো একটি ধর্ম সেটা খারাপ সেই জন্য এই ধরনের ঘটনা ঘটছে, বা কোনো একটি ধর্ম খুব ভালো সেই জন্য এরকম ঘটনা ঘটছে। আমি কোনো ধর্মকে ছোট বা বড় করতে চাই না, কিন্তু আমি কিছু ঐতিহাসিক বিষয়ে আলোচনা করব। তো ব্যাপারটা হচ্ছে, দেখুন যে আপনি যদি ভারতের ইতিহাস দেখেন, মানে আগে পাকিস্তান বা বাংলাদেশ আলাদা ছিল না, অবিভক্ত ভারত বলতে আমি টোটাল ওই জায়গাটাকে বোঝাচ্ছি। অবিভক্ত ভারতে মুঘল সম্রাট, আমরা এখান থেকে শুরু করছি, মুঘল সম্রাট থেকে শাসন চলছিল দিয়ে ব্রিটিশরা ক্ষমতা দখল করলো, এবং তার সঙ্গে মারাঠাদেরও পরাজিত করলো, হায়দ্রাবাদের নিজাম এই ওই তাই যারা ছিল পুরো একদম চৌপাট করে দিল, বা যারা ছিল তারা ব্রিটিশদের অধীনতামূলক মিত্রতা নীতি বা ইত্যাদি ইত্যাদি চলে গেল। এইবার যখন এইটা এভিডেন্ট হলো যে ব্রিটিশরা এক না একদিন ভারত ছেড়ে চলেই যাবে, তখন একটা প্রশ্ন আসলো যে ব্রিটিশরা যে চলে যাবে তাহলে ক্ষমতাটা কার হাতে যাবে, ক্ষমতার হস্তান্তর কার হাতে হবে। আবার যখন ব্রিটিশরা শুরুতে যখন শাসন করছিল এই দেশে, তারপর ব্রিটিশরা ঘোষণা করলো মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, অর্থাৎ শিক্ষা দেয়া হবে ইংরেজি ভাষায়, এবং যারা ইংরেজি ভাষায় শিক্ষিত হবেন তারা সরকারি চাকরি, স্কুল, কলেজ, অফিস, আদালতে সুযোগ পাবেন। এইটা বলার সঙ্গে সঙ্গে আর দেখতে হলো না, সঙ্গে সঙ্গে হিন্দু জনগণ ঝাঁপিয়ে পড়লো ইংরেজি শিখবার জন্য, পাঠশালা প্রায় বন্ধই হয়ে গেল। কিন্তু মুসলিম সমাজের যারা নেতা বা নেতৃস্থানীয় বা মাথা ছিলেন, তারা কিন্তু এইটা মনে মনে জানছেন যে ব্রিটিশরা এসেই মুসলিমরা যে শাসক ছিল সেই জায়গা থেকে চ্যুত করেছে, মানে স্থানচ্যুত করেছে। তাহলে তখন তারা মুসলিম সম্প্রদায়কে বললেন যে না, আমরা ব্রিটিশদের অধীনে পড়াশোনা শিক্ষা কিছু নেব না, আমাদের যেরকম যা আছে মাদ্রাসা বা মক্তব এই সমস্ত আছে সেগুলো চলবে। তো এগুলো যখন চলতে শুরু করলো, এবং প্রায় 50 বছর পর মুসলিম সম্প্রদায়ের মধ্যে আমরা রাজা রামমোহন টাইপের একজন লোক, মানে তুলনা তো হয় না, মানে আমি আপনাকে বোঝানোর জন্য বলছি, আলিগড় আন্দোলনে সৈয়দ আহমেদ খান তিনি বুঝলেন যে ইংরেজি শিক্ষার গুরুত্ব কতটা, এবং তিনি আলিগড় আন্দোলন বা ইত্যাদি ইত্যাদির পরে মুসলিম ইউনিভার্সিটি, AMU আলিগড় মুসলিম ইউনিভার্সিটি, এই সমস্ত তৈরি করা, মুসলিমদের ইংরেজি শিক্ষায় শিক্ষিত করা, এই সমস্ত তিনি করলেন। কিন্তু এই যে তিনি মুসলিমদের ইংলিশ শিক্ষিত করলেন, আর আমাদের হিন্দুরা ব্রিটিশ ভারতের অধীনে ইংরেজি শিক্ষা শিক্ষিত হয়ে গিয়ে প্রায় মাঝখানে 50 বছরের একটা ফারাক হয়ে গেল। এইবার যখন মুসলিম যুবকেরা শিক্ষিত হয়ে মার্কেটে বেরোলেন, অফিস, আদালত, বিভিন্ন কোম্পানিতে চাকরির জন্য গিয়ে দেখলেন সব জায়গাতে হিন্দু গিজগিজ করছে, তারা ঢুকতে পারলেন না। ব্যাপারটা কিরকম আমি আপনাকে আর একটা উদাহরণ দিয়ে বোঝাই। যেমন ধরুন পুরীর মন্দির, শ্রী জগন্নাথ দেবের মন্দির, আপনি যে ধর্মেরই হন জানেন, তার সম্পর্কে কথা নিশ্চয়ই শুনেছেন। পুরীর মন্দির এক তো হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে যতগুলো আমি ব্রাহ্মণ বন্ধু টন্ধু দেখেছি সবাই মুরগির ঠ্যাং এসব খায়, কিন্তু দিল্লি ঠিল্লি ওসব দিকে উত্তরপ্রদেশে অনেকে আছেন যারা নিরামিষ খান, এবং ওখানে বড় বড় ব্রাহ্মণ রয়েছে। কিন্তু ভারতবর্ষের যত বড় ব্রাহ্মণই হোক, সে গিয়ে পুরীর মন্দির পাণ্ডা হতে পারবে না বা পূজারী হতে পারবে না। পুরীর মন্দিরের পূজারী হতে গেলে বংশ পরম্পরায় তারা ব্যাপারটাকে কবজা করে রেখেছে, যারা ওই পুরীর মন্দিরে বর্তমানে পাণ্ডা রয়েছে। ঠিক সেরকম না হলেও কাছাকাছিভাবেই মুসলিম যুবকেরা যখন শিক্ষিত হয়ে মার্কেটে গেলেন, দেখলেন কবজা হয়ে রয়েছে, তারা ঢুকতে পারছেন না। একে তো ব্রিটিশ সরকার ডিভাইড অ্যান্ড রুল পলিসি অনেকদিন থেকেই চালাচ্ছিল, বিশেষ করে সিপাহী বিদ্রোহের পর ডিভাইড অ্যান্ড রুল পলিসির অধীনে মুসলিমদের সরিয়ে রাখা হলো অনেকটা। এক তো তারা ইংরেজি শিখল না, তারপরে 1857 বিদ্রোহের পর মুসলিমদের আরও সরিয়ে রাখা হলো, এবং আস্তে আস্তে ব্যাপারটা যখন চলতে শুরু করলো, এবং ব্রিটিশ সরকার এই ডিভাইড অ্যান্ড রুল পলিসির মাধ্যমে ভেদাভেদ এই সমস্ত শুরু করলেন,
এবার 1906 সালে যখন মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়, তো মুসলিম লীগ প্রতিষ্ঠার আগে আগা খানের নেতৃত্বে একটা মুসলিম প্রতিনিধি দল, যারা মুসলিম সমাজের মাথা নেতৃত্ব এরকম আমরা বলতে পারি, তারা বড়লাটের সঙ্গে দেখা করলেন সিমলাতে গিয়ে এবং বললেন যে মুসলিম সম্প্রদায়ের আশা আকাঙ্ক্ষা উন্নতি ইত্যাদি জন্য আমরা একটা সংগঠন তৈরি করতে চলেছি এবং এই সংগঠনের লক্ষ্য হচ্ছে ব্রিটিশদের প্রতি মুসলিমদের আনুগত্য প্রকাশ করা ইত্যাদি ইত্যাদি বিষয়। তো ব্রিটিশ সরকার দেখলেন যে এটা আরও একটা সুযোগ ডিভাইড অ্যান্ড রুল করবার জন্য, এবং যখন লর্ড কার্জন যখন বললেন যে বঙ্গভঙ্গ করে ঢাকাকে আমি আপনাদের একটা মুসলিম প্রদেশ দিচ্ছি বা দিতেছি, যেরকম বাংলায় হয় আর কি, সেখানে মুসলিম উকিল, মুসলিম অফিসার, মুসলিম জজ, মুসলিম সব কিছু, স্কুল কলেজ অফিস আদালত সব কিছু মুসলিম হবে, এবং এতে মুসলিম সমাজের জন্য একটা খুব ভালো সুযোগ দেখে মুসলিম সমাজের অধিকাংশ নেতারাই সমর্থন করেছিলেন বঙ্গভঙ্গকে। বঙ্গভঙ্গের বিরোধিতা করেছিলেন খুব কতিপয় কিছু মুসলিম নেতা, ওভারঅল কলকাতার যত নেতা ছিলেন, রাজা ছিলেন, যারা ছিলেন সবাই তো করেই ছিলেন, ইন্টেলেকচুয়াল থেকে শুরু করে সকলেই বিরোধিতা করেছিলেন বঙ্গভঙ্গের, কিন্তু মুসলিম সম্প্রদায়ের অধিকাংশ নেতাই সমর্থন করেছিলেন। কখনো কখনো পরীক্ষায় এই প্রশ্নটা আসে যে কোন মুসলিম নেতা বঙ্গভঙ্গের বিরোধিতা করেছিলেন, একজন বা দুজন করেছিলেন, সেটাই পরীক্ষায় প্রশ্ন আসে। তো ব্যাপারটা বোঝাই যাচ্ছে। এইবার যখন 1914 প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলো এবং বিশ্বযুদ্ধ হতে হতে কখনো কখনো তো এমন হয়েছিল যে ব্রিটিশই টসকে যেত আর কি, হেরে যেত, সেরকম সুযোগও হয়ে গেছিল, কিন্তু শেষ পর্যন্ত আপনি বলতে পারেন কি জিতে যায়। অনেক কারণ আছে, অত কারণ এই ভিডিওটার জন্য নয়। এবং যখন এটা প্রমাণ হলো যে ব্রিটিশরা কতটা ঠুনকো, তাদের সাম্রাজ্য, তাদের শক্তি কতটা ঠুনকো, এবং ব্রিটিশরা একদিন ভারত ছেড়ে যাবে, তাহলে ক্ষমতাটা কার হাতে হস্তান্তর হবে? এবার যে এক শ্রেণীর মুসলিম যারা ভাবছিলেন যে যেহেতু মুসলিমরা ব্রিটিশ সাম্রাজ্যের আগে শাসনে ছিলেন, তাদের হাতেই ক্ষমতা যাওয়া উচিত, আবার এদিকে সমগ্র ভারতবাসীর প্রতিনিধি হিসাবে কংগ্রেস নিজেকে উপস্থাপিত করছে। শুধু কংগ্রেস না, তারপরে যেমন ধরুন বিভিন্ন সমাজেরও মুখপত্র হিসেবে বিভিন্ন পার্টি সব তৈরি হয়েছিল, যেমন ধরুন জাস্টিস পার্টি হলো, বা ইভি রামাস্বামী নাইকার হলেন, তারপরে এরকমভাবে, বা হিন্দু মহাসভা হলো, বা পাকিস্তান যেমন হচ্ছে মুসলিম লীগ হলো, এরা বিভিন্ন প্রতিনিধি হলেও তারা সবসময় বলছিলেন যে আমরা সংশ্লিষ্ট একটি কমিউনিটির প্রতিনিধি। এইবার যখন এটা পরিষ্কার হয়ে গেল যে ব্রিটিশরা চলে যাবে আর ক্ষমতা গেলে যাবে কংগ্রেসের হাতে, তখন ওই এক শ্রেণীর মুসলিমের মাথা খারাপ হয়ে গেল। কেন কি, যেমন ধরুন আজকের ডেটে যদি আপনি দেখেন, সবাই প্রধানমন্ত্রী হতে চাইছে, নীতিশ কুমারজি প্রধানমন্ত্রী হতে চাইছেন, রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হতে চাইছেন, ভারতবর্ষের যে দু একটা লিডারের নাম আপনার এখন মনে পড়ছে, সকলেই প্রধানমন্ত্রী হতে চায়। তো সেরকমভাবে ভারতে ব্রিটিশ যাওয়ার পরে ক্ষমতাটা কে দখল করবে, সেটাও কিন্তু সকলেই করতে চাইছিল। দিয়ে ব্যাপারটা বাড়তে বাড়তে মুসলিম লীগ, পাকিস্তান প্রস্তাব ইত্যাদি করতে করতে পাকিস্তান, এবং আপনি এটা নিশ্চয় প্রত্যেক ইতিহাস বইতে আপনি পড়েইছেন, যখন ইতিহাস পড়েছেন, লড়কে লেঙ্গে পাকিস্তান। তার কারণ হচ্ছে 1937-এ যে নির্বাচন হয়েছিল, সেখানে মুসলিমদের জন্য যে আসন সংরক্ষিত ছিল, তাতেও কিন্তু মুসলিম লীগ কিছু কামাল করতে পারেনি। মুসলিম লীগকে জনগণ ছুঁড়ে ফেলে দিয়েছিল। সে জায়গায় কংগ্রেস অনেক জায়গায় জিতেও ছিল, বেশিরভাগই জিতেছিল। 11টা বোধহয় ইলেকশন হয়েছিল, তার মধ্যে 7খানা না 9খানা কংগ্রেস জিতেছিল, আর 2খানা বোধহয় করে কোয়ালিশন করে গভর্নমেন্ট চালাচ্ছিল। তো তখন মুসলিম লীগ বুঝতে পারে যে, বা মুসলিম লীগের ওই কতিপয় নেতা বুঝতে পারেন যে তারা ভোটের মাধ্যমে সিম্পলভাবে ক্ষমতায় আসতে পারবেন না, তাদেরকে ক্ষমতা দখল করতে গেলে তাকে কিছু একটা র্যাডিক্যাল করতে হবে। তখন তারা হিন্দু নিধনযজ্ঞ বা মুসলিম নিধনযজ্ঞ শুরু হলো। কলকাতার কালো রাস্তা কিন্তু সত্যি, পিচের কালো রাস্তা লাল হয়ে গেছিল হিন্দু মুসলিম উভয়ের রক্তে, এবং ব্রিটিশ সরকার চুপচাপ ছিলেন, কিচ্ছু বলেননি। দাঙ্গা নোয়াখালী, চট্টগ্রাম, ওইসব জায়গায় কত জায়গায় দাঙ্গা হয়েছিল, কলকাতাতেও দাঙ্গা হয়েছিল 16ই আগস্ট 1946। তো যখন বোঝা গেল যে আর কিছু করা যাবে না, সম্ভব নয়, তখন পাকিস্তানকে তৈরি করা হলো, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। ভগ্ন হৃদয়ে নেতারা গ্রহণ করলেন। এবং এবার দেখুন, আপনি যদি একটা জিনিস দেখেন, নেশন মানে জাতি, এবার জাতি মানে হিন্দু মুসলিম বা খ্রিস্টান জাতি নয়,
নেশন মানে একটা এমন কনসেপ্ট যেখানে ভাই 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 ভ্রাতৃত্ব ব্যাপার আর কি, ব্রাদারহুড ফিলিং আসবে একটা, যে আপনার সাধারণ 5টা মানুষের যা স্বার্থ আপনারও স্বার্থ তার মধ্যে রয়েছে, এই ব্যাপারটা আর কি। কিন্তু যদি আপনি দেখেন ভারত পাকিস্তান বাংলাদেশের মানুষের মধ্যে কালচারাল ডিফারেন্স একদমই নেই। যেমন ধরুন একটা শব্দ বাঙালি, এবার বাঙালি মানে হিন্দু নয়, বাঙালি মানে মুসলিমও বাঙালি, হিন্দুও বাঙালি, ভাত ডাল তরকারি এটা বাঙালির একটা ব্যাপার, দুর্গাপুজো এই সমস্ত ব্যাপার। তো ওভারঅল পুরো পশ্চিমবঙ্গে হচ্ছে, বাংলাদেশেও দুর্গাপুজো সবই হতো আর কি, এখন আমি জানি না ভবিষ্যতে কী হবে। আবার যেমন ধরুন আপনি যদি আমাদের পাঞ্জাবে দেখেন, পাঞ্জাবের পরিধান পোশাক পরিচ্ছদ খাবার যদি দেখেন, পাকিস্তানও প্রায় সেম। তো সুতরাং কালচার, কবিতা, রীতিনীতি, কথাবার্তা, মানে উর্দুতে বললেও আপনি বোঝেন, আজকাল অনেক বলিউডের সঙ্গও উর্দুতে হচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ বাংলা বা কিশোর কুমারের গান পাকিস্তানেও শোনা হয়, মোহাম্মদ রফির গান পাকিস্তানেও শোনা হচ্ছে, এখানেও শোনা হচ্ছে। সুতরাং কালচারালি ডিফারেন্স নেই, তাহলে নেশন কেন ক্রিয়েট হলো? যেমন ধরুন চীনের সঙ্গে আমাদের কালচারের হিউজ ডিফারেন্স, তো একটা আলাদা নেশন তৈরি হয়ে গেল। তারপরে যেমন ধরুন আপনি আর কোনো দেশে, ব্রিটিশ, তাদের সঙ্গে আমাদের কালচারের ডিফারেন্স হিউজ। তো যখন কালচারাল ডিফারেন্স হয় তখন একটা দেশ বা একটা নেশন তৈরি হয়। কিন্তু ভারত পাকিস্তান বা ভারত বাংলাদেশের কোনো কালচারাল ডিফারেন্স নেই। আমিও লুঙ্গি পরি, বাংলাদেশের লোকেরাও লুঙ্গি পরে, অধিকাংশ পুরুষদের কথা বলছি, এখন আবার শর্ট প্যান্টস পরাও এসছে। তাহলে বাংলাদেশ বা পাকিস্তান যে দেশটা তৈরি হলো তার মূল কারণ হচ্ছে হিন্দু বিদ্বেষ, আদারওয়াইজ এর সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই। এবার হিন্দু বিদ্বেষটাকে তারা জাগিয়ে তারা মারধার করে দিয়ে এখন পাকিস্তান তো তৈরি করে ফেললো। কিন্তু পাকিস্তানে দেবেটা কি? পাকিস্তানে খাওয়াবেটা কোন জায়গা থেকে? পাকিস্তানের এমন কি সম্পদ বা রিসোর্সেস আছে যেটা এক্সপোর্ট করে তারা বিজনেস করে প্রচুর টাকা ইনকাম করবে আর তারা চালাবে? তারা চালাতে পারবে না, তাদের নেই কিছু ডিফারেন্স। তো ওই জন্য তারা হিন্দু বিদ্বেষটাকেই জেনারেশন ওয়াইজ চালাতে থাকলো। আপনি যে কোনো নর্মাল অ্যাভারেজ পাকিস্তানিকে জিজ্ঞেস করবেন যে ভারতের সম্পর্কে তার কি ধারণা, সে বলে ভারত একটা বিশ্বাসঘাতক দেশ, বেইমান দেশ, এসবই বলবে। তেমনিভাবে আমাদের ভারতীয় যে কোনো মানে হিন্দু মুসলিম না, যে কোনো একজনকে জিজ্ঞেস করবে, সেও বলে পাকিস্তান হচ্ছে একটা টেররিস্ট কান্ট্রি, এবং পাকিস্তান টেররিস্ট কান্ট্রি, তারা টেররিস্ট পাঠায়। যখনই পাকিস্তানের কাছে আমেরিকা বা অন্য কোনো দেশ হেল্প পাঠায় বা IMF হেল্প পাঠায়, প্রথমত তো সেনা 50%-এর বেশি খেয়ে নেয়, তারপর পলিটিশিয়ানস 50%-এর বেশি, তারপর বাকি যা আছে তার খেয়ে নেয়, দিয়ে তারা টেরোরিজমকে ফান্ডিং করে। দেখবেন যখনই পাকিস্তান টাকা পায় তার 1-2 মাসের মধ্যে ভারতের জম্মু কাশ্মীরে টেররিস্ট অ্যাটাক বেড়ে যায়, ওইদিকে খালিস্তানিরা টাকা নিয়ে কানাডা থেকে শুরু করে পাঞ্জাবে খালিস্তানি অ্যাক্টিভিটিস বাড়িয়ে ফেলে। আবার যখন ওদের টাকা থাকে না তখন এরা সব শান্ত থাকে। তো এইটা হচ্ছে জেনারেশন ওয়াইজ চালিয়ে যায়। এইবার শেখ হাসিনার সরকারের উপরে যে বিষয়গুলো নিয়ে অভিযোগ, যে স্বজন পোষণ বা চাকরিতে সংরক্ষণের বিষয়টা, মানে মুক্তিযুদ্ধ যারা অংশ নিয়েছেন তাদের বংশ পরম্পরা তারা সংরক্ষণ পাবে, এই সমস্ত করে 50-60% সংরক্ষণ হয়ে গেছে। শিক্ষিত বেকার যুবতীরা যারা চাকরি মানে ইউনিভার্সিটি থেকে বেরোচ্ছে ঢাকাতে, তারা চাকরি পাচ্ছে না, এই সমস্ত বিষয়। হ্যাঁ, অর্থনীতি আস্তে আস্তে দেওয়া হচ্ছে। অর্থনীতি সমগ্র বিশ্বেরই এখন নিম্নের দিকে রয়েছে। অর্থনীতির চক্র যেটা চলে, একবার উপরে উঠে, একবার মাঝখানে, একবার একদম নিচে, একবার, তো অর্থনীতি একটা এমনই চক্রের মধ্যে এখন আবর্তিত হচ্ছে। সব দেশেই তাই অবস্থা। আমাদের ভারতে মানে যদি আপনি মানে বেকারত্ব দেখেন, বাংলাদেশ থেকে অনেক বেশি, বাংলাদেশে যতক্ষণ তার থেকে বেশি আমাদের এখানে বেকার লোকজন, ছেলেমেয়েরা। কিন্তু আমরা কোনোদিন সরকার উত্তাও করো, সরকার হটাও, হ্যাঁ সরকার ফেলে দাও, এই যেমন দেখুন আপনি মহারাষ্ট্রে, হরিয়ানায় কংগ্রেস নির্বাচনে হেরে গেল, তারা সমগ্র সোশ্যাল মিডিয়াতে বলছে, সব জায়গায় ছড়িয়ে বেড়াচ্ছে, বিভিন্ন জায়গায় আর্টিকেল লিখছে কি না EVM-এর জন্য হেরেছে। তারা কিন্তু রাস্তায় নেমে আগুন জ্বালিয়ে দিয়ে সম্পত্তি নষ্ট করে এইটা প্রমাণ করছে না, তারা তাদের প্রতিবাদ জানাচ্ছে কিন্তু রাস্তায় নামছে না বা ধ্বংস করছে না। তার কারণ হচ্ছে তারা শ্রদ্ধা করে, ভারতীয়রা সংবিধান বা ভোটের রেজাল্টকে শ্রদ্ধা করছে। আমি মানছি না, কিন্তু ভোটের রেজাল্টকে না বলছে না। যেমন ধরুন আবার এই কিছু কিছু রাজ্যে আবার হয়তো বিরোধীরাও জিতছে, যেমন কংগ্রেস জিতেছে হিমাচলে, কংগ্রেস জিতেছে তেলেঙ্গানাতে, তামিলনাড়ুতে তো সরকার রয়েছে, কই কেন্দ্র সরকার সেখানে তো ভাঙছে না। যখন তখন রাষ্ট্রপতি, যদি এখন রাষ্ট্রপতি শাসন করা তো ইজি নয়, কিন্তু চেষ্টা তো করছে না। হ্যাঁ, হতে পারে যে কিছু লেজিসলেটর বা MLA-কে দখল করে যদি নিজের দিকে আনা যায়, সে চেষ্টা করছে, কিন্তু লেজিটিমেটলি যে সরকার এসেছে সেই সরকারকে মান্যতা দেওয়া হয় আমাদের দেশে। কিন্তু বাংলাদেশে সেই
স্টেবিলিটিটা নেই। তার কারণ হচ্ছে এটা আমাদের ভারতীয় সংস্কৃতি, ভারতীয় কালচার এবং আমাদের সমাজের আপব্রিঙ্গিং। আপনার ফ্যামিলি যেভাবে আপনাকে বড় করে তুলেছে, আমার ফ্যামিলি আমাকে যেভাবে বড় করে তুলেছে, এটা একটা সোশিওলজির টপিক। আমরা এখানে সোশিওলজি ক্লাস করাইনি, করতে চাইলে আমাকে যোগাযোগ করবেন, আমি সোশিওলজিও পড়াই। ভারতীয় সমাজ খুব স্টেবল, ভারতীয় সোসাইটি খুব স্টেবল। এরকম ওই দক্ষিণ আমেরিকার দেশগুলোর মতো, আফ্রিকার দেশগুলোর মতো সরকার পাল্টে দেওয়া হয় না, প্রত্যেক 4 মাস 6 মাস পর পর হইচই হাঙ্গামা করে সরকার পাল্টানো হয় না। এখানে সরকার 5 বছরের স্টেবিলিটিতে আছে। তাহলে আমি আপনাদের যেটা বলছিলাম যে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ রয়েছে। এখন যারা ক্ষমতায় আসেনি, হয় ইন্টারিম গভর্নমেন্ট চলছে, হয়তো ভোট অ্যানাউন্স করবে সামনের বছর 4-6 মাস আরও পরে ভোট অ্যানাউন্স করবে, তারা যারা ক্ষমতায় আসবে তো তারা কি চাকরি পয়দা করবে? তারা কি চাকরি আকাশ থেকে নামাবে? যেখানে পেঁয়াজ চাষ হয় না, আলু চাষ হয় না, যেখানে পেট্রোল নেই, যেখানে ওষুধ নেই, যেখানে তারা চিকিৎসা করবার জন্য ভারতে আসে, এখন তারা ভারতের জায়গায় থাইল্যান্ড যাচ্ছে। ভারতে এখন যেহেতু একটু গোলমাল চলছে, ভারতে আসছে না, এখন থাইল্যান্ড যাচ্ছে। তো কি করে একটা চাকরির ব্যবস্থা উন্নতি করবে? এরা কিছুই করতে পারবে না। কিন্তু এটা একটা উপায়, যেভাবে সরকারটা পাল্টে আমি ক্ষমতায় আসতে পারি। এতদিন আওয়ামী লীগ শেখ হাসিনা ছিলেন, এবার যদি বিএনপি আসে বা ছাত্র সমাজের কেউ আসে, এই সব চক্করে আছে। সাধারণ মানুষের যে অবস্থা বাংলাদেশে ছিল এখনো তাই আছে, এখন আছে। কিন্তু নিজে যাতে ক্ষমতায় আসা যায় সেই জন্য হিন্দু বিদ্বেষটাকে হাতিয়ার করে নিচ্ছে। হিন্দু বিদ্বেষ কিন্তু পাকিস্তান আর সৃষ্টির মূল কারণ। আর বর্তমানে সেই পাকিস্তানি কিছু এজেন্টস বা এলিমেন্টসগুলোই বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, হিন্দুদের উপর অত্যাচার করছে। আমি আগেও 2-3 বার বলেছি এবং এখনও বলছি যে হিন্দু বিদ্বেষ কিন্তু সেই স্বাধীনতার সময় থেকে শুরু হয়েছে লড়কে লেঙ্গে পাকিস্তান থেকে। এর সঙ্গে কোনো ধর্মের কোনো যোগাযোগ নেই। এবং আমার আরও বক্তব্য হচ্ছে যে আপনি এই ধরনের প্রভোকেশনে পা না দেওয়াই ভালো। কেন কি বাংলাদেশ চেষ্টাই করছে প্রভোক করে করে নিজের, ওটা হচ্ছে বাংলাদেশের লোকগুলো বলছে না যে 4 দিনে কলকাতা দখল করে ফেলবো, বা আমরা পেঁয়াজ পাকিস্তানে নাকি বলে ছাদে তৈরি করবো, গজাবো, এই সমস্ত বলছে। এগুলো হচ্ছে ডোমেস্টিক কনজামশনের জন্য। জনগণ যাতে একটু এটা শুনে, ভারত বিরোধী মন্তব্য শুনে একটু বেশ জোশ এসে যায়, ওদের ভোটটা দেয়, ওরা ক্ষমতায় আসে। তারপরে এসে ওই করবে, ভারতের সঙ্গে এসে সুসম্পর্কই করবে, ভারতের থেকে বিজনেস করবে, ভারতের শাড়ি তুলো ওই সমস্ত নিয়ে যা করে ওই করবে, কিন্তু ওটা সামনে কিছু বলবে না। ভারতের হেল্প ছিল বলেই বাংলাদেশ এর জিডিপি ভারতের থেকেও, পার ক্যাপিটা বলছি, ওভারঅল হবে না, পার ক্যাপিটা জিডিপি ভারতের থেকেও বেশি হয়ে যায় 2021 সালে। আজকে সেই জায়গাটা থেকে তারা দেশটাকে সম্পূর্ণরূপে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। তার একটাই কারণ হচ্ছে আমাকে ক্ষমতা দখল করতে হবে। আর তারা সাংবিধানিক বা ভোটের রেজাল্টের উপরে ভক্তি করে না, ভরসা করে না। স্টেবিলিটিটা খুব কম। তো আমার ভিডিওর মাধ্যমে এটাই বলার ছিল। বাকি আপনারা যদি আরও কোনো তথ্য কিছু জানাতে চান, নিশ্চয়ই আপনি কমেন্টের মাধ্যমে বলতে পারেন। শুধু যে এই কারণে হিন্দু বিদ্বেষ ঘটছে তা নয়, আরও অনেক কারণ রয়েছে, তবে সব কিছু তো বলা সম্ভব না একটা ভিডিওতে। তো এতটুকুই বলা ছিল। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, নমস্কার।